দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সুরক্ষায় প্রতিদিনে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা বিভিন্ন রোগ, স্বাস্থ্য ব্যবস্থা এই বিষয়গুলো নিয়ে নানা আলোচনা করে থাকি এবং সেখানে যুক্ত হন দেশ এবং দেশের বাইরের প্রখ্যাত মানুষ যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন, চিন্তা করছেন। তারা ডায়াবেটিস একটি জটিল রোগ, যেই রোগটির কথা আমরা কোভিড-19 মহামারীর মধ্যে অনেকটাই ভুলে গিয়েছি, কিন্তু গোপনে কিন্তু সেই রোগটি তার কাজ চালিয়ে যাচ্ছে। এবং আজকে বিশ্ব ডায়াবেটিস দিবস এবং এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার, বা এই রোগটাকে আমরা কতটুকুন অ্যাক্সেস করতে পারছি, এই ব্যাপারে যে সেবা আছে সেই সেবার অভিগম্যতা কতটুকুন মানুষের আছে, মানুষ কতটুকুন সেবা নিতে পারছে, এই বিষয়গুলো নিয়েই আজকের আলোচনাকেও আমরা সাজিয়েছি। সাথে আছে আমি ডক্টর তৌফিক জোয়ারদার, আমি জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ব্যবস্থা বিশেষজ্ঞ। আর আমার সাথে আছেন ডক্টর ইকবাল মুনির, তিনি ইন্টারনেটে যুক্ত হয়েছেন আমাদের সাথে, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ, চিফ অফ এন্ডোক্রাইনোলজি, রিভারসাইড ইউনিভার্সিটি হেলথ সিস্টেম মেডিকেল সেন্টার, সহযোগী অধ্যাপক, ইউসিআর স্কুল অব মেডিসিন, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের সাথে ইন্টারনেটে আরও যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মোস্তফা জামান, আমাদের অত্যন্ত পরিচিত এবং প্রিয় একজন মানুষ, যিনি দীর্ঘদিন ধরে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করছেন বাংলাদেশে এবং দেশের বাইরেও তার পরিচিতি আছে। তিনি উপদেষ্টা, রিসার্চ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ, তিনি সিনিয়র কনসালটেন্ট, ইউনাইটেড হসপিটাল এবং প্রেসিডেন্ট ইলেক্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি। আপনাদের তিনজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই ডক্টর ইকবাল মুনির আপনার কাছে যেতে চাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে ডায়াবেটিস, আমরা যখন হার্ট ডিজিজের কথা বলি বা কোনো একটা বিশেষ অঙ্গের রোগের কথা বলি, আমরা বুঝি যে এই রোগটা কোথায় হয়েছে, হার্টে হয়েছে কি লাংসে হয়েছে বা আইতে হয়েছে, কিন্তু ডায়াবেটিস আসলে কিসের রোগ, যদি আমাদেরকে একটু সংক্ষেপে বুঝিয়ে বলেন আমাদের সবার বোঝার সুবিধার জন্য। শুভ সকাল, যদিও আমেরিকাতে এখন রাত। সবাইকে শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি ক্যালিফোর্নিয়া থেকে আপনাদের সাথে কানেক্ট হচ্ছি। এটা একটা ভালো প্রশ্ন, ডায়াবেটিস কি ধরনের রোগ? কারণ হার্ট ডিজিজ যখন হয় আমরা হাতটা অ্যাটলিস্ট বুকের উপর ধরতে পারি, ধরে দেখাতে পারি যে হার্টের এই জায়গাটায় রোগ হয়েছে বা শরীরের এই জায়গাটায় রোগ হয়েছে। তো ডায়াবেটিসকে আমরা বলি একটা হরমোনজনিত প্রবলেম, একটা হরমোনজনিত সমস্যা। সেটা হচ্ছে যে শরীরে যে ব্লাড সুগারটা আছে, ব্লাড সুগার, শর্করা সুগার আমাদের রক্তে, এটি একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা সেলের মধ্যে ঢুকতে হবে, শরীরের বিভিন্ন কোষে যেতে হবে কাজ, এবং সেখানে গিয়ে প্রয়োজনীয় কাজ করতে হবে। তো সেটি হয় ইনসুলিনের মাধ্যমে। ইনসুলিন একটি হরমোন যেটা এই সুগার সেলের মধ্যে ঢুকাতে সাহায্য করে, এবং যখন সেলের মধ্যে সুগারটা ঢোকে তখন যে মেটাবলিক অ্যাক্টিভিটিস ইনসাইড অফ দ্য সেল সেগুলি হতে পারে। ডায়াবেটিসে আমরা যেই ডায়াবেটিস নিয়ে মূলত কথা বলতে চাই, টাইপ 2 ডায়াবেটিস, কারণ এটাই মূলত 95% অফ দ্য কেসেসে রোগীদের মধ্যে দেখা যাচ্ছে। টাইপ 1 খুব কম। তো আমি আলোচনাটা টাইপ 2-র মধ্যে রাখতে চাচ্ছি। তো সেখানে দেখা যাচ্ছে যে শরীরে ইনসুলিন থাকলেও ইনসুলিনের পরিমাণটা যথেষ্ট না, যার জন্য এই ব্লাড সুগার গুলো সেলের মধ্যে ঢুকতে পারছে না, এবং না ঢোকার কারণে শরীরে যখন আমরা মাপছি, রক্তে যখন শর্করা ব্লাড সুগার মাপছি, তখন এটা বেশি দেখা যাচ্ছে। তো এটা হলো একটা ডায়াগনোসিস করার উপায়। কিন্তু এই ঘটনাটা ঘটার কারণে শরীরের সমস্ত অর্গানগুলো, হার্ট বলুন, কিডনি বলুন, চক্ষু বলুন, ব্লাড ভেসেল বলুন, সবকিছু অ্যাফেক্টেড হচ্ছে, এবং যার জন্য হার্ট ডিজিজ থেকে শুরু করে চোখের সমস্যা, কিডনির সমস্যা, এই কমপ্লিকেশন গুলোর জন্ম হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি একটু ডক্টর মোস্তফা জামান আপনার কাছে যেতে যাচ্ছি। আমরা যেটা শুনলাম, যে রোগটা সম্পর্কে আমরা শুনলাম, এবং স্বাভাবিকভাবে আমরা চাই না এই রোগটা আমাদের হোক, এবং আমরা চাই যাদের এই রোগটা হয়েছে তারা যেন সেবাটা যথাযথভাবে পায়। তো এই সেবার প্রসঙ্গ যখন আসছে, আপনার কাছে জানতে চাচ্ছি যে বাংলাদেশে এই সেবা প্রাপ্তির অবস্থাটি কিরকম? আমি একটু ইকবাল মনির সাহেবের সাথে যোগ করতে চাই। রোগটি হচ্ছে আসলে আগ্নাশয় বা প্যানক্রিয়াসের ভিতরে যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স নামে যে সেলগুলো থাকে, সেই সেল থেকে সিক্রেশন হয়, ইনসুলিন বের হয়। তো সেটি বের হলেও অনেক সময় এর কার্যকারিতা নাও থাকতে পারে, কারণ যখন সেলের সাথে গিয়ে ইনসুলিন লাগবে সেটি লাগতে পারে না। সুতরাং
দুটা বিষয়ই ঘটতে পারে, ইনসুলিন প্রোডাকশনই হয় না, কম হয়, অথবা প্রোডাকশন হলেও কাজ হয়। এই সবগুলো মিলেই একটা ডায়াবেটিসের একটা স্পেকট্রাম তৈরি হয়। এখন আমাদের দেশে আমরা যদি বলি যে সেবা বা মানুষের অ্যাক্সেস বা অভিগম্যতা কতটা, সেটা বলতে গেলে আমি বলবো যে আমরা খুব একটা ভালো অবস্থানে যে আছি তা নয়। আমরা গ্রামীণ পরিবেশের কথা যদি বলি, গ্রামীণ এলাকায় আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, তারপরে কিছু ইউনিয়ন সাব সেন্টার আছে, আবার কিছু হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টারও আছে যেখানে ডাক্তার নেই, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা FWB রা কাজ করেন। জি তারপরে বাড়ি বাড়ি কাজ করার জন্য আমাদের স্বাস্থ্য সহকারীরা আছেন, তার সাথে ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্টরাও আছেন। এই নেটওয়ার্ক হিসাবে খুবই স্ট্রং, এবং আমি মনে করি আমাদের গর্ব করার মতো একটা নেটওয়ার্ক আছে। কিন্তু শহর এলাকায় যদি আসি, এই নেটওয়ার্কটা আমাদের একেবারে নেই বললেই চলে। সেখানে বড় বড় হসপিটাল আছে, মেডিকেল কলেজ বা অন্য বড় বিশেষায়িত হসপিটাল, জি এই হসপিটালগুলোতে রুটিন সেবা দেওয়ার জন্য যথেষ্ট নয়। সেখানে আপনি যদি একটা ইনসুলিনের ঔষধ আনতে যান বা মুখে খাবার একটা ঔষধ আনতে যান, সারাটা দিন চলে যাবে। সুতরাং আমি বলবো শহর এলাকায় আমরা একেবারেই অপ্রতুল, আর গ্রামীণ এলাকায় যদিও আমার ম্যান পাওয়ার আছে, ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, সেখানে ঔষধের সরবরাহ, কিছু মানুষ আছে যারা একদম ঔষধ কিনতে পারবেন না। বিশেষ করে একদম হতদরিদ্র শ্রেণীর মধ্যে কেউ কেউ আছেন যাদের ইনসুলিন প্রয়োজন হয়, তারা ইনসুলিন কিনতে পারেন না। এই গ্রুপটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের আরো অনেক কিছু করণীয় ছিল। সরকারি হসপিটালগুলো এবং যারা পিপিপি বা অন্য স্বেচ্ছাসেবীর ভিত্তিতে কাজ করেন, তাদের প্রত্যেকেরই এগিয়ে আসা দরকার, যাতে করে আমাদের সবার কাছে এই সেবাটা পৌঁছে দেওয়া যায়। মানুষ যে একেবারে জানেন না তা নয়, একেবারে জানেন না তা নয়। আমরা বিভিন্ন সার্ভেতে দেখছি অর্ধেক থেকে 3/4 লোক জীবনে কখনোই গ্লুকোজ মেপে দেখেননি। জি তাহলে কি দাঁড়াচ্ছে? জানলে পরেও আমরা সেই সেবা হয় গ্রহণ করছি না, বা আমরা সেবাটা তাদের কাছে নিয়ে যেতে পারছি না। জি এই জায়গাটায় আমাদের আরো যথেষ্ট করণীয় আছে জি যদি আমরা সবার কাছে ডায়াবেটিসের সেবা পৌঁছে দিতে চাই। জি স্যার আপনার কাছে প্রতিরোধ হ্যাঁ হ্যাঁ স্যার আপনার কাছে আবারও আসবো, বিশেষ করে পলিসি লেভেলে কি করা যেতে পারে, এগুলোতে কি সিদ্ধান্তগুলো আমাদের নেওয়া যেতে পারে, কি করণীয় আছে সেটাও একটু শুনতে চাবো স্যার আপনার কাছে। আমি একটু প্রফেসর হাফিজুর রহমান আপনার কাছে যেতে চাচ্ছি। সেটা হচ্ছে যে ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর, আমরা জানি যে নন কমিউনিকেবল ডিজিজের কিন্তু রিস্ক ফ্যাক্টরগুলো খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, কারণ এটা খুবই ডাইভার্স, ইন্টারকানেক্টেড এবং এটার প্রভাব কিন্তু খুবই বেশি। তো ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টরগুলো কি এবং সেটা প্রতিরোধ করার উপায়গুলো কি? তো অ্যাকচুয়ালি হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে ডায়াবেটিসের রিস্ক ফ্যাক্টর কি, তো ডায়াবেটিসের অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে। তো একটা হচ্ছে আমরা যে কিছু আছে যেখানে আমাদের কিছু করণীয় নাই, হ্যাঁ, যেমন যেটা আমরা যেটা ইনহেরিট করি, অর্থাৎ আমাদের যদি ফ্যামিলির নিকটাত্মীয় বাবা ভাই বোন কারো ডায়াবেটিস থাকে, তাহলে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এছাড়া আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন আমার যদি কায়িক পরিশ্রম না হয়, একজন মুটিয়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, তার ডায়াবেটিস হওয়ার রিস্ক বেশি। এখন দেখা যাচ্ছে যে কারো ব্লাড প্রেশার বেশি, কারো রক্তে কোলেস্ট্রল বেশি, তাদেরও কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। এছাড়া আমরা দেখি যে ইদানিং দেখা যাচ্ছে যে মেয়েরা অল্প বয়সে তাদের দেখা যায় একটু ওজনটা বেড়ে যাচ্ছে, মাসিক ইরেগুলার, মুখে লোম, আমরা এটাকে পলিসিস্টিক ওভারি সিনড্রোম বলি, এদেরও দেখা যায় যে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা বেশি। তো আমাদের এই ধরনের ফ্যাক্টর যেগুলো আছে, আমাদের এইগুলোকে আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা যদি দেখি, তাহলে একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হলো যে আমাদের কায়িক পরিশ্রম না করা, আমরা এক্সারসাইজ আমরা করছি না, আমাদের দেখা যাচ্ছে আমাদের ওজন বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখন এটাকে বলা হয় যে মেটাবলিক সিনড্রোম। মেটাবলিক সিনড্রোম অনেকগুলো রোগ একসাথে থাকে এখানে, তার ভিতর ডায়াবেটিস একটা ব্লাড প্রেশার, একটা রক্তের চর্বি, আমি বললাম যে এই যে মেয়েদের একটু যে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এবং আরেকটা খুব এমার্জিং যেটা একটা ডিজিজ, সেটা হলো ফ্যাটি লিভার, অর্থাৎ এই ওজনের সাথে লিভারের চর্বি দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে, এদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে। তো এই রিস্ক ফ্যাক্টরগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে, যে ওজনটা জানি না বেড়ে যায়, আমরা জানি কায়িক পরিশ্রম করতে পারি, হ্যাঁ,
তাহলেই কিন্তু আমরা এই রিস্ক ফ্যাক্টরগুলো যদি আমরা খেয়াল করি এবং যাদের এই রিস্ক ফ্যাক্টরগুলো থাকবে তাদের ডায়াবেটিসটা টেস্ট করে দেখতে হবে যে তাদের ডায়াবেটিস হচ্ছে কিনা। এবং আরেকটা হলো যে এজিং, বয়সের সাথে সাথে কিন্তু ডায়াবেটিস বেড়ে যায়, সেখানে কিন্তু আমাদের তো কিছু করণীয় নাই, আমাদের সেটা করতে হবে যে আমাদের স্ক্রিন করতে হবে, দেখতে হবে যে আমার ডায়াবেটিস হচ্ছে কিনা। জি, এটা নিয়েও আমরা কথা বলবো, কিন্তু যেটা খুব গুরুত্বপূর্ণ যেটা আপনার কাছ থেকে পেলাম যে এটা একটা ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন আছে। আপনি এক্সারসাইজ করতে যাবেন, সেটার ব্যবস্থা থাকতে হবে শহরাঞ্চলে, বিশেষ করে যেখানে কিন্তু এক্সারসাইজ করার সুবিধা বিশেষ করে নারীদের জন্য কিন্তু সুযোগ সুবিধা এখনও তুলনামূলকভাবে কম আছে। কাজে এটাকে শুধুমাত্র একটা রোগ প্রতিরোধ করার জন্য একটা জীবাণুকে মেরে দিলেই সমস্যার সমাধান হচ্ছে না, এটার জন্য একটা বৃহত্তর পরিকল্পনার প্রয়োজন আছে। তো আমি একটু ডক্টর ইকবাল মুনির আপনার কাছে আবারও ফিরে আসতে চাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক রোগী কিন্তু গোটা পৃথিবীতে প্রায় 50% রোগী বলা হয় যে ডায়াবেটিস রোগ আনডায়াগনোজড থেকে যায়। তো বাংলাদেশের চিত্র হয়তো আপনি কিছুটা জানেন, বাট আমি আপনার কাছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে আপনি কাজ করছেন সেটার সাথে একটু তুলনা করেই আমি শুনতে চাই যে সেখানে ডায়াবেটিস ডায়াগনোসিসের কী অবস্থা এবং বাংলাদেশেই বা এটার কী অবস্থা বলে আপনার মনে হয়, এবং এটা এই সমস্যার যদি কোনো সমস্যা সেখানে আদৌ থেকে থাকে তার সমাধানের উপায় কী বলে মনে করেন? রাইট। তো এই সমস্যাটা আমেরিকাতেও আছে, কারণ আমেরিকা আমরা যেটা বলি যে এটা একটা হেটারোজেনাস পপুলেশন। এখানে হোয়াইটসরা তাদের মেডিকেল অ্যাক্সেস একরকম, নন হোয়াইটসদের মধ্যে অনেক গ্রুপ আছে যাদের মেডিকেল অ্যাক্সেস নট ইকুয়ালি অ্যাজ গুড অ্যাজ দ্য হোয়াইটস। সো ডিপেন্ডিং অন দ্য গ্রুপ দেয়ার আর কেসেস যেখানে দেখা যাচ্ছে যে দ্য স্ক্রিনিং ইজ নট অ্যাজ গুড অ্যাজ ইট শুড বি। বাট ওভারঅল যেটা বলতে হবে সেটা হলো যে আমেরিকাতে হসপিটালে গেলেই মোটামুটি there is a thing we call it diabetes screening program in many hospitals. If you go to the primary care doctor, তারা আপনাকে কি করবে, ডায়াবেটিসের জন্য স্ক্রিনিং করবে। এর আগে প্রফেসর হাফিজ যে কথাগুলো বললেন, বিকজ আমরা তো রিস্ক ফ্যাক্টরগুলো জানি, তাই না? এই রিস্ক ফ্যাক্টরের ভিত্তিতে we can screen them, কারণ সবাইকে তো আর millions of পিপলকে হয়তো স্ক্রিন করা সম্ভব না। বাট ডিপেন্ডিং অন দ্য রিস্ক ফ্যাক্টর এই গ্রুপটাকে টার্গেট একটা গ্রুপটাকে স্ক্রিনিং করতে হয়। তো সেই ক্ষেত্রে আমেরিকার অবশ্যই সুবিধা যেহেতু বেশি, এখানে স্ক্রিনিং ইজ ভেরি গুড। বাংলাদেশে আমি যেটা ফ্রম দ্য লিটারেচার যেটা আমি দেখি, আমার কলিগরা বাংলাদেশে যারা এখানে আছেন তারা ভালো বলতে পারবেন যে স্টিল ওয়ান থার্ডের মতো আমি দেখি যে রিপোর্টে যে আনডায়াগনোজ থাকে। মেবি আপনারা একটু অ্যাড করতে পারেন এই বিষয়ে। হ্যাঁ, জি, আমরা ওনাদের কাছে আসবো, ডক্টর মোস্তফা জামান এবং ডক্টর হাফিজুর রহমান, আপনারাও এই বিষয় নিয়ে বলতে পারেন যে কি অবস্থা বাংলাদেশে বর্তমানে। কিন্তু আমরা এই আলোচনাগুলো করবো একটা বিরতির পরে, একটা বিরতির সময় হয়ে গেছে আমাদের। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরে যাচ্ছি আলাপচারিতায়। ডক্টর মোস্তফা জামান, আমি আপনার কাছেই যেতে চাচ্ছি প্রথমে। বাংলাদেশের ডায়াবেটিসের সেবা প্রাপ্তির সীমাবদ্ধতাগুলো নিয়ে আমরা কিছুটা কথা বলেছি। আপনি দীর্ঘদিন ধরে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কাজ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে। তো সেখানে বসে আপনি কি ধরনের সীমাবদ্ধতা মনে করেছেন আমাদের দেশে আছে? সেটা স্ক্রিনিংয়ের সীমাবদ্ধতা হতে পারে, সেটা সেবা প্রদানের অর্থাৎ কিউরেটিভ সার্ভিসের সীমাবদ্ধতা হতে পারে, প্রিভেন্টিভ সার্ভিসের সীমাবদ্ধতা হতে পারে। কি ধরনের সীমাবদ্ধতা আপনি লক্ষ্য করেছেন যেটা আপনার কাছে মনে হয় হাইলাইট করা দরকার? মূল সীমাবদ্ধতাটা হচ্ছে মাথা। সেই মাথা বলতে আমি যেটি বুঝাচ্ছি সেটি হচ্ছে আমাদের তো পলিসিগতভাবে নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে হবে যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার বা শ্বাসনালীর দীর্ঘমেয়াদী রোগ, এগুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হবে, কারণ বেশিরভাগ লোক এই রোগগুলোতেই ভোগেন এবং এই রোগগুলোতেই মারা যান। জি, সেটার জন্য আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে যেভাবে সাজিয়েছি সেটি একেবারেই অপ্রতুল। এখনো আমরা কমিউনিকেবল ডিজিজ, ম্যাটারনাল হেলথ, চাইল্ড হেলথ, আমি বলছি না যে ওগুলো ইম্পর্টেন্ট নয়, কিন্তু আনুপাতিক হারে গুরুত্ব যা পাওয়া উচিত ছিল ডায়াবেটিস বা অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক ব্যাধি, এইটি পাচ্ছে না।
টাকার দিক থেকে পাচ্ছে না, হসপিটালের দিক থেকে পাচ্ছে না, ম্যান পাওয়ার সাজানোর দিক থেকে পাচ্ছে না। জি ফলে আমাদের লোক যারা সেবা দিবেন তারা ওইভাবে টিউন না ওই সেবাটা দেওয়ার জন্য। আমি উদাহরণ হিসাবে বলছি, আমার যে গ্রাম পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে যে স্বাস্থ্য সহকারীরা আছেন, পরিবার কল্যাণ সহকারীরা আছেন বা অন্যান্য কর্মী যারা আছেন, তাদের চার্টারের মধ্যে আমার মনে হয় না যে এটা 1% বা 2%-এর বেশি কভার করে। তারা আহ, আহ, এই লাইনে জন সচেতনতা তৈরি করা, তাদেরকে স্ক্রিন করা, তাদেরকে হাসপাতালে পাঠানো, সেই কাজটার জন্য তারা এখনো যথেষ্ট পরিমাণ করতে পারছেন, কারণ তাদের সংখ্যা কম। তারা গতানুগতিক যে কাজগুলো করে আসছিল সেই কাজগুলোর চাপে তারা সামলে উঠতে পারছে না। সেখানে আমাদের আসলে আরো বেশি ম্যান পাওয়ার দরকার ছিল এই রোগগুলোকে কভার করার জন্য, সেবা দেওয়ার জন্য, যেটি আমরা করতে পারি না। এর প্রধান অন্তরায় হচ্ছে আমরা নীতিগতভাবে এইটাকে প্রায়োরিটি হিসাবে বা অগ্রাধিকার হিসাবে সেট করতে পারি না। এটা মাথার প্রবলেম। এই প্রবলেম যতদিন পর্যন্ত সমাধান না হচ্ছে নিচের দিকে এটা কখনো সমাধান হবে না। এটা আমি অ্যাটলিস্ট আমার অভিজ্ঞতা থেকে আমি তাই বলছি। হ্যাঁ, ইদানিং কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমাদের একটা নন কমিউনিকেবল ডিজিজের একটা ডিপার্টমেন্ট তৈরি হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে, যেটি তৈরি হওয়ার জন্য আমরা কয়েক যুগ আগে থেকে বলে আসছি। এইটি জাস্ট ইদানিং তৈরি হয়েছে এবং তাদের নিজস্ব কোনো ম্যান পাওয়ার নাই, এটা ধার করা লোক দিয়ে চালানো হয়। তারা অল্প কিছুদিনের জন্য ডেপুটেশনে আসেন, কাজ করে আবার চলে যান। সুতরাং আমি মনে করি মূল অপ্রতুলতাটা, মূল সমস্যাটা হচ্ছে নীতিগত। দ্বিতীয়ত হচ্ছে যেটুকু রিসোর্স বা আমাদের সম্পদ আছে, ঔষধ, অন্যান্য লজিস্টিক্স বা চিকিৎসা দেওয়ার জন্য যে যন্ত্রপাতি, সেইগুলোকে সঠিকভাবে ব্যবহার করার জন্য বা সর্বোত্তম ব্যবহারের জন্য যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ আমার লোকজনের নাই। প্রশিক্ষণ একটা বড় বিষয়, তাদের জন্য গাইডলাইন থাকা দরকার। তাদের নীতিগত পরিবর্তনের মারফতে কাজ করলে তবেই এই পরিবর্তনটা আনা সম্ভব, আদারওয়াইজ এটা সম্ভব। অনেক ধন্যবাদ। আমি ডক্টর হাফিজুর রহমান আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ডায়াবেটিসের প্রেভ্যালেন্স যেটা কত শতাংশ মানুষের মাঝে এটা আছে বাংলাদেশে, সেটা কি গ্লোবাল অ্যাভারেজের থেকে বেশি বা কম বা কোনো বিশেষ জনগোষ্ঠীর মধ্যে বেশি, এরকম কোনো ট্রেন্ড কি আপনার চোখে পড়েছে? এবং এর সাথে আমাদের খাদ্যাভ্যাসের কি কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা আছে? ধন্যবাদ। আসলে যেটা বলছেন যে প্রিভ্যালেন্সটা আসলে পৃথিবীর হোল ওয়ার্ল্ডের যে প্রিভ্যালেন্স তার কাছাকাছি। জি। এবং বলা হয় যে অ্যাডাল্ট পপুলেশন সারা পৃথিবীতে বলা হয় প্রতি 10 জনের একজনের ডায়াবেটিস আক্রান্ত। বাংলাদেশেও প্রায় তাই। এবং আরেকটা প্রশ্ন, যে প্রশ্ন আপনি ডক্টর ইকবাল মুনিরকে করেছিলেন যে বাংলাদেশে, এটা কিন্তু সারা ওয়ার্ল্ডেই বলা হয় যে এটা আইডিএফ-এর যে 2019 সালের যে লাস্ট যে বুলেটিন সেইখানে উল্লেখ করা হয়েছে যে সারা পৃথিবী প্রায় 50% ডায়াবেটিস আনডায়াগনোজড। আইডিএফ বলতে ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের যে লাস্ট যে বুলেটিন 2019 সালের, সেই বুলেটিন অনুযায়ী যে সারা পৃথিবীতে প্রায় 50% ডায়াবেটিস আনডায়াগনোজড। এবং বাংলাদেশেও তাই, দেখা গেছে যে বরং 50%-এরও সামান্য কিছু বেশি ডায়াবেটিস পপুলেশন এখনও আনডায়াগনোজড। এবং আরেকটা জিনিস, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সারা পৃথিবীতেই ডায়াবেটিস বলা হচ্ছে যে প্রায় আমেরিকা, ডক্টর ইকবাল মুনির আরও ভালো বলতে পারবেন, আমেরিকায় প্রায় বলা হয় যে প্রায় 50% ডায়াবেটিস আনকন্ট্রোল। কিন্তু বাংলাদেশে দেখা গেছে অ্যারাউন্ড 74% ক্ষেত্রে ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে নাই। তাহলে আমরা অনেক 50% ডায়াবেটিস ধরতে পারছি না, যাদেরকে আমরা ধরতে পারছি তাদেরকে আমাদের চিকিৎসাটা যেটা, কিন্তু সেটা আমরা সঠিকভাবে দিতে পারছি না। প্রায় 74 বাকি, তাহলে 74% পেশেন্টের ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে নাই। আর আরেকটা যেটা বলছিলেন আপনি যে এই যে বাংলাদেশে কিন্তু প্রকোপ কি বেড়ে যাচ্ছে কিনা, এবং বলা হয় যে এখন বাংলাদেশ সারা পৃথিবীতে ডায়াবেটিস পপুলেশনের দিক থেকে বাংলাদেশ এখন কিন্তু 10ম অবস্থানে আছে। এবং বলা হয় যে 2030 সালে আমাদের এটা আমরা 9ম স্থানে চলে যাব। তাহলে এই যে ট্রেন্ডটা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি জিজ্ঞেস করেছেন যে না, এটা কি খাওয়া দাওয়ার কোনো রোল আছে কিনা, আমরা জানি না। তো আমরা কিন্তু এটাও জানি না যে খাওয়া দাওয়ার রোল
বা এক্সারসাইজ, একটা জিনিস তো ঠিক, আমাদের বিশেষ করে শহর অঞ্চলে আমাদের কিন্তু কায়িক পরিশ্রম হয় না, আমাদের হাঁটা হয় না, এবং এটার বাস আমরা যদি দেখি আসলে চতুর্দিকে, এটা ঠিকই আমরা সবাইকে বলি যে ডায়েট কন্ট্রোল এক্সারসাইজ। এখন বাংলাদেশের এত মানুষ, এত ডায়াবেটিস রোগী, সবাই যদি হাঁটতে চায়, আমরা কি তাদের এক্সারসাইজের ব্যবস্থা করতে পারবো? সেই অবস্থা কিন্তু আমাদের নাই। 2 নম্বর হলো যে খাবার, আসলে এটা আমরা জানি না আমাদের খাবারটা, এই যে খাবারের ভিতরে কিছু হয়তো আমরা জানি না, কিছু অ্যাডাল্টারেশন হয়, কিছু ক্ষতিকর জিনিস থাকতে পারে, আমাদের এনভায়রনমেন্টাল পলিউশন সেটাও কিন্তু হচ্ছে, আমরা জানি না। এগুলো বলা হয় এখন, এগুলোকে বলে এন্ডোক্রাইন ডিসরাপ্টার, অর্থাৎ এই যে এন্ডোক্রাইন, এই যে ইনসুলিনের কার্যক্ষমতা কমে যাওয়া, এই ক্ষেত্রে এই ধরনের কিছু এনভায়রনমেন্টাল পলিউশন, এই যে ফুডের কিছু অ্যাডাল্টারেশন, এইগুলোর রোল আছে কিনা আমরা জানি না। আরেকটা, এটা তো আরও একটা সত্য যে আমরা বাঙালিরা কিন্তু কার্বোহাইড্রেট রিচ ফুডটা একটু বেশি খাচ্ছি, তাই না? তো আমরা কিন্তু ভেজিটেবল এই জিনিসগুলো আমরা কম খাই, এটাও একটা কারণ হতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি ডক্টর ইকবাল মুনির আপনার কাছে আমি একটু যোগ করতে চাই এই জায়গাটায় সেটি হচ্ছে যে ডায়েটারি হ্যাবিট একটা বড় ফ্যাক্টর আমাদের জন্য। আমরা মূলত ভেতো বাঙালি বলি বা যেভাবে বলি, ভাতের পরিমাণ এত বেশি থাকে যে কার্বোহাইড্রেটের ইনটেকটা আমাদের খুবই বেশি হয়ে যায়। সেটি একটি ফ্যাক্টর বলে আগাগোড়াই আমরা বলে আসছি। কিন্তু পাশাপাশি এখন তার উপরে যেভাবে সো কল্ড এনার্জি ড্রিঙ্ক যেগুলোকে স্যার, আমি একটু ইন্টারাপ্ট করছি স্যার, এটা নিয়ে আপনার কাছ থেকে খুব বিস্তারিত শুনতে চাই, বিশেষ করে যেই সুগার সুইটেন্ড বেভারেজ যেটাকে বলে আর কি, সেগুলোর কন্ট্রোল বা এটাকে আসলে কতটুকুন বাংলাদেশের পলিসিগতভাবে এটাকে অ্যাড্রেস করা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে আর একটু শুনতে চাবো। তার আগে আমি একটু ডক্টর ইকবাল মুনিরের কাছে যেতে চাই, তারপরে আমি একটু একটা বিরতিতে যাব, তারপরে আপনার কাছ থেকে এটা নিয়ে বিস্তারিত শুনতে চাই। ডক্টর ইকবাল মুনির, যে কথাটা এর আগেও ডক্টর মোস্তফা জামান বলছিলেন, যে ট্রেনিংয়ের একটা বিষয় উনি বলছিলেন যে প্রয়োজনীয়তা আছে, তো এই ট্রেনিংয়ের বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আমাদের দেশের কারিকুলামে, বিশেষ করে মেডিকেল কারিকুলামে, আপনি যেহেতু এই দেশে পড়াশোনা করেছেন, কতটুকুন অ্যাড্রেস করা আছে? মার্কিন যুক্তরাষ্ট্রে কি দেখছেন? অর্থাৎ ট্রেনিংয়ের আসপেক্টটা, কারিকুলামের আসপেক্টটা কতটুকুন গুরুত্বপূর্ণ এবং কতটুকুন অ্যাড্রেস করা হচ্ছে ডায়াবেটিস বা অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজকে, সেই বিষয় যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। অনেক ধন্যবাদ। প্রফেসর জামান খুব সুন্দরভাবে বলেছেন এই বিষয়টা নিয়ে। আমেরিকাতে দেখুন, প্রথম হলো একটা প্রায়োরিটি সেট আপ। তো ইন দ্য কোর্স কারিকুলামের মধ্যে এটার যথেষ্ট পরিমাণে প্রায়োরিটি দেওয়া হয়েছে। ডায়াগনোসিস, সো স্ক্রিনিং, তো আমরা যেটা বলছি যে স্ক্রিনিং জাস্ট টু ডিটেক্ট ডায়াবেটিস, রাইট, জাস্ট টু ডায়াগনোস ডায়াবেটিস, কিন্তু ডায়াবেটিস এ লাইফ লং ডিজিজ। যখন ডায়াবেটিস ডায়াগনোসিস হয়ে গেল, তখন স্ক্রিনিংটা কিন্তু আসছে একটা ডিফারেন্ট মাত্রায়। এখন স্ক্রিন করতে হবে যে লোকটার whether that person এর পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হচ্ছে, স্ক্রিন করতে হবে যে তার চোখে রেটিনোপ্যাথি হচ্ছে কিনা। তো এগুলি খুব স্ট্রাকচার্ড ভাবে করতে হবে, এবং দ্যাট শুড বি বিল্ট ইনটু দ্য পলিসি and regulatory aspects of health management. এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেমন ধরুন, আমাদের এখানে বাংলাদেশের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যেগুলি আছে, সেটার যদি ইকুইভ্যালেন্ট কিছু ইউনিট ধরি এখানে, যেগুলি স্মল ক্লিনিক্স, সেই ক্লিনিকগুলোতে কিন্তু they will diagnose diabetes, they will screen for all the complications, এবং অ্যাট রিস্ক পিপল যারা আছে তাদেরকে ডায়াবেটিস আছে কিনা এটা অ্যাড্রেস করতে হবে, ডায়াগনোসিস করতে হবে, এবং যাদের ডায়াবেটিস আছে তাদের ট্রিটমেন্টের, আনলেস দেয়ার ইজ এ কমপ্লিকেশন যেটার জন্য টার্সিয়ারি সেন্টার বা বড় হসপিটালে যেতে হবে, সেই কেসগুলো বাদ দিয়ে মোটামুটি বড় অংশটাই ম্যানেজ করা হচ্ছে অ্যাট দ্য ক্লিনিক লেভেল, যেখানে ওষুধ দেওয়া হচ্ছে, কমপ্লিকেশন চেক করা হচ্ছে, আই চেক করা হচ্ছে, স্পেশালিস্টের কাছে পাঠানো হচ্ছে অ্যাকর্ডিংলি। সো এভরিথিং ইজ ইন এ ফর্মুলা, সোজা কথা। যা প্রায়োরিটি আছে, রেগুলেশন আছে, এবং একটা ওয়ার্ক ফোর্স অ্যাকর্ডিং টু দ্যাট তারা দে আর ডেডিকেটিং দ্যার টাইম অ্যান্ড গেটিং দ্য থিংস ডান, রাইট? জি, হ্যাঁ।
অনেক ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাব, এরপরে এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলার আমাদের সুযোগ হয়তো হবে। দর্শক, আমরা বিরতির পরে আবারও ফিরে আসব, আমাদের সাথেই থাকুন। আবারও ফিরে এলাম সুরক্ষায় প্রতিদিনে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি চলে যাচ্ছি ডক্টর মোস্তফা জামান আপনার কাছে। আপনি একটা কথা শুরু করেছিলেন, সেটা হচ্ছে যে যে সুইট অ্যান্ড বেভারেজগুলো আছে সেগুলো কিন্তু সেটার একটা সম্পর্ক আপনি বলছিলেন যে ডায়াবেটিসের সাথে আছে, এবং সেই সাথে আমরা এটাও জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু বেস্ট বাই ইন্টারভেনশন আছে যেখানে কিন্তু ট্যাক্স আরোপের কথা বলা হয়েছে। তার মধ্যে সুগার সুইট অ্যান্ড বেভারেজের কথা আছে, স্মোকিংয়ের কথা আছে, সেখানে অ্যালকোহলের উপরে ট্যাক্স, মানে সোজা কথা ট্যাক্স আরোপ করার বিষয়ে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমি একটু শুনতে যাচ্ছি যে এই সুগার সুইট অ্যান্ড বেভারেজের কে কন্ট্রোল করার ব্যাপারে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা অ্যাডিকুয়েট কিনা, কি করা যেতে পারে? আমি একটু একটু আগের গল্পের ডক্টর ইকবাল মনিরের কথার আলোকে আসতে চাই যে স্ক্রিনিং যখন হবে তখন এর সাথে আনুষঙ্গিক বিষয়গুলো যেন স্ক্রিনিং করে নেওয়া হয়। এটা আমরা অপরচুনিস্টিক স্ক্রিনিং বলি আমাদের ভাষায়। যখন আমি গ্লুকোজ টেস্ট করে স্ক্রিন করব তখন কিন্তু আমি ব্লাড প্রেশারটাও দেখে নিতে পারি, এবং আমাদের সমস্ত গবেষণায় দেশে দেখা যায় এই দুটা মিলে একটা ক্লাস্টার তৈরি হয়। মানে একটা আরেকটার বন্ধু বান্ধবী যাই বলি, একজন আরেকজনকে খুব ভালোবাসেন, সুতরাং একটা স্ক্রিন করলে যেন আরেকটা স্ক্রিনিং এর আমরা সুবিধা নেই। আমি শুধু এখানে একটা ইম্পর্টেন্ট মেসেজ দিতে চাই। আমরা এখন একটা জাতীয় ভিত্তিক গবেষণা অন্ধত্বের উপরে বা লো ভিশনের উপরে করেছি, সেটার আর্টিকেলটা জাস্ট ফাইনাল করতে যাচ্ছি। ব্রিটিশ মেডিকেল জার্নাল থেকে আমরা অলরেডি ফিডব্যাক পেয়েছি, রিভিউটা আমরা আনসার করছি। সেখানে তিনটা বিষয়কে আমাদের দেশে অন্ধত্ব বা লো ভিশনের জন্য ক্লিয়ারলি আমরা পেয়েছি। এক নম্বর হচ্ছে ক্যাটারাক্ট, 2 নাম্বার হচ্ছে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এটা একটু কঠিন না দর্শকদের জন্য। পরবর্তীটা হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিসের কারণে রেটিনার যে গন্ডগোল দেখা যায়। আমি এই কারণেই এই প্রশ্নটা বললাম। ডায়াবেটিস যদি আমরা কন্ট্রোল করতে না পারি বা ডায়াবেটিস যদি প্রতিরোধ করতে না পারি, আমরা ওই অন্ধত্ব যেভাবে গিয়ে হাজির হবে তেমনি ভাবে আমাদের হৃদরোগ, আমাদের স্ট্রোক, কিডনি রোগ এবং প্রত্যেকটাই এসে হাজির হবে। যক্ষা হলেও আপনার তীব্রতা বেশি হবে, এইচআইভি এইডস হলেও বেশি হবে, এমনকি এখন যে প্যান্ডেমিকের মধ্যে আমরা আছি করোনা, সেই করোনার সমস্যাও বেশি হবে। সুতরাং ডায়াবেটিস সবার জন্য একটা পুষ্টি সরবরাহ করে এই সবগুলো রোগের জন্য, যাতে আমরা সতর্ক হই এবং আমাদের ব্যবস্থা যেন সাফিসিয়েন্ট হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য। তো আমাদের এই এনার্জি ড্রিঙ্কের নামটা কোথা থেকে আসলো আমি ভেবে পাই না যে এটা খেলে এনার্জি হয়। একটু চিনি পানিতে গুলিয়ে খেলে আপনি ইমিডিয়েটলি একটু এনার্জি তো বোধ করবেনই। তো এটাকে বোতলজাত করে বিক্রি করা, এবং সেই বিক্রিটা এমন যে পানির দাম আর এই ড্রিঙ্কগুলোর দাম প্রায় কাছাকাছি, প্রায় কাছাকাছি। এটা তাতে পরিষ্কার বোঝা যায় যে আমরা পলিসি লেভেলে ভালো করছি না। কারণ এই ড্রিঙ্কগুলোর মধ্যে পানিও তো আছে, পানির সাথে অন্য কিছু কেমিক্যাল দেওয়া হয়। সেই কেমিক্যালগুলোর দাম তাহলে কোথায় গেল? পানি আর এটার দাম যদি সমান হয়ে যায়, আপনি একদম রিমোট এলাকায় গেলে যদি পানি কিনতে না পান, তখন আপনি এই ড্রিঙ্কগুলো কিনতে পারবেন। এটা হচ্ছে আমাদের মানে আমাদের বাজার অর্থনীতির একটা খারাপ দিক। আমরা এগুলোকে এমন ভাবে ট্যাক্স প্রদান দেওয়া উচিত ছিল যাতে করে এগুলির মূল্য বেড়ে যায় এবং সাধারণত মানুষ যেন এগুলো খেতে নিরুৎসাহিত বোধ করেন, এবং বিশেষ করে দরিদ্র শ্রেণী যেন নিরুৎসাহিত বোধ করেন। আমরা সেটা একেবারেই করতে পারি না। আমরা কি করছি? ফুটবল, ক্রিকেট, যে ক্রিকেট এখন আমাদের যুবক সমাজের জন্য বিরাট বিরাট স্বপ্ন, ন্যাশনাল সেলিব্রিটি হওয়ার জন্য, সেখানে অফিসিয়াল ড্রিঙ্ক নামে হাজির করা হচ্ছে এই ড্রিঙ্কগুলোকে।
আমি ভেবে পাই না আমাদের যারা এগুলোর আয়োজন করেন ওনারা কি আদৌ সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন কিনা, যে একদিকে আমি খেলাধুলাকে প্রমোট করছি একটা শো করে, আরেকদিকে একটি খারাপ কাজকে আমি উৎসাহিত করছি। ব্যালেন্স হিসাবে কি আসবে? জিরো আসবে। তারও উপরে আমরা যাই যখন আমরা টেলিভিশনে দেখি, নিউজ পেপারে দেখি, অন্য মিডিয়ায় দেখি, সেলিব্রিটির মায়েদেরকে পর্যন্ত নামিয়ে দেওয়া হয়েছে যে আমার ছেলেকে ছোটবেলায় এটা খাইয়েছি তাই সে একেবারে গনে গনে ছক্কা মারতে পারে। একটু সংক্ষেপে বলতে হবে এটা একটা মানে নির্বোধ জাতির তৈরি করছি আমরা এভাবে। অর্থাৎ এই যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো হচ্ছে সেখানে কিন্তু আমাদের একটা পলিসি প্রতারণা করে, এবং এই অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমাদের কোনো নীতিমালা আছে বলে মনে হয় না। জি, অনেক ধন্যবাদ। আমি তো মাঝে মধ্যে টেম্পটেড ফিল করি যে আমি যদি এই অর্গানাইজেশনে চাকরি না করতাম, ওই সেলিব্রিটির মায়ের নামে আমি মামলা করতাম। জি, অনেক মিথ্যা বলার জন্য, মানুষকে প্রতারণা করার জন্য। থ্যাংক ইউ। আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিবেন, যদি এইটা খান তাহলে আপনার বাচ্চা হবে টলার, শার্পার, স্ট্রঙ্গার। মানে হোয়াট এ লাই, মানে কি পরিমাণ মিথ্যা এটা। থ্যাংক ইউ স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দিক থেকে আমরা প্রচন্ড রকম খারাপ করছি, এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এবং আজকে আমরা এই টেলিভিশনে বসে আলাপ করছি, এই টেলিভিশন চ্যানেলগুলোর কি কোনো দায়িত্ব নাই, সামাজিক দায়িত্ব নাই যে এই ধরনের মিথ্যা আমরা টাকা দিলেই প্রচার করব না? জি, আমরা সেটাও করছি না। আমরা মনে হয় সবার দিকে। হ্যাঁ স্যার, আপনার বক্তব্য থেকে আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে যে আমাদের একটা সামাজিক দায়বদ্ধতার ব্যাপার আছে এবং কমার্শিয়াল ডিটারমিনেন্টগুলোকে যে অ্যাড্রেস করার প্রয়োজন আছে সেটা খুব ক্লিয়ারলি আমরা বুঝতে পারছি। আমি একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমি প্রফেসর হাফিজুর রহমান আপনার কাছে আসতে চাচ্ছি। বাংলাদেশে খুব সংক্ষেপে যদি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আছে যারা এই ডায়াবেটিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে এবং বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এদের ভূমিকা নিয়ে খুব সংক্ষেপে যদি 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে যদি একটু বলতে পারেন, বিশেষ করে ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের কথা। আপনি নিজে একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং সেখানকার সভাপতি ইলেক্ট। এদের ভূমিকা সম্পর্কে যদি একটু বলেন, তারা কি আসলে পালন করছে, তারা কি তাদের যথাযথ দায়িত্বটা পালন করতে পারছে? না, একটা তো যেটা আমরা এখানে কিন্তু আলাপ করেছি আমরা, যে গভর্নমেন্ট লেভেলে কিন্তু আমাদের গ্রাসরুট লেভেল পর্যন্ত আমাদের কিন্তু একটা ইনফ্রাস্ট্রাকচার আছে। হ্যাঁ, সেটা ইউনিয়ন হাব, সাব সেন্টার, কমিউনিটি ক্লিনিক পর্যন্ত আছে। তো এই বড় স্ট্রাকচার আছে, কিন্তু আমাদের এখানে যে জিনিসটা হচ্ছে যে আমরা অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে পারিনি। কিন্তু বেসরকারিভাবে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের তাদের কিন্তু অনেকগুলো দেশের বিভিন্ন প্রান্তে তাদের বিভিন্ন ব্রাঞ্চ আছে এবং তারা সেইভাবে কিন্তু, এবং তারা অনেক ডাক্তারকে ট্রেন করেছে হ্যাঁ ডায়াবেটিসের ম্যানেজমেন্ট সম্বন্ধে। এবং সেই অবশ্যই আসলে আমি যেটা মনে করি যে আসলে সরকারের একার পক্ষে এটা সম্ভব না, এটা সবাইকেই এগিয়ে আসতে হবে। সেই হিসাবে এই ধরনের প্রতিষ্ঠান তারা কিন্তু অনেক কাজ করছে এবং সব কিছু আমিও কিন্তু বার্ডেন থেকে আমি ওইখান থেকে ডিপ্লোমা করেছি, ওখান থেকে এমডি করেছি এবং ইব্রাহিম স্যারের কথা আমাদের কারোই ভোলার না যে এত বড় একটা প্রতিষ্ঠানকে উনি দাঁড় করিয়েছেন। এবং এখান থেকেই কিন্তু আমি বলবো যে এই যে আজ আমরা এই যে ডায়াবেটিস এবং হরমোনের যারা আমরা স্পেশালিস্ট, তারা ওইখান থেকে কিন্তু প্রথম তৈরি হয় এবং এখন কিন্তু বঙ্গবন্ধুতে অন্যান্য প্রতিষ্ঠানেও এই বিষয়ে পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে। তো এই ম্যান পাওয়ার কিন্তু ওইখান থেকে তৈরি হয়েছে এবং ম্যান পাওয়ারের পরে এখন কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সেই সেবাটা দিয়ে যাচ্ছি এবং আমার এই এন্ডোক্রাইনোলজিদের মারফতে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কিন্তু ওই পোস্ট ক্রিয়েট করা হচ্ছে। এবং সেই জন্যে আমার মনে হয় যে এই সেবাটাও আমরা অনেকটা বিভিন্নভাবে পৌঁছে দিতে পারছি। কিন্তু একটা জিনিস এখানে আমার যেটা বলার সেটা হলো যে এই দায়িত্বটা কিন্তু সবাইকে আমাদের নিতে হবে। এখানে কিন্তু পেশেন্টেরও দায়িত্ব আছে, শুধু যে আমি ডাক্তার আমার কিন্তু দায়িত্ব যে এই যে বললাম যে অ্যাক্সেস টু ডায়াবেটিস কেয়ার, এইখানে কিন্তু দায়িত্ব আমাদের সবাইকে ভাগ করে নিতে হবে। এখানকে পেশেন্টকে দায়িত্ব নিতে হবে যে আমরা শুধু বলছি যে না একটা গরিব রোগী সে হয়তো ওষুধ কিনতে পারছে না, আমরা কিন্তু দেখি একজন ধনী পেশেন্ট সেও কিন্তু অনেক সময় আমাদের কাছে আসছে না, অনেক দিন আমাদের কাছে আসলো হচ্ছে 2 বছর পরে যে ডাক্তার সাহেব এই তো আমি তো ভালোই আছি। কিন্তু একটা জিনিস ডক্টর ইকবাল মুনির বলছিলেন যে ডায়াবেটিস এমন একটা রোগ, এটার কিন্তু অনেক সময় কোনো সিমটম থাকে না। বলা হয় টাইপ 2 ডায়াবেটিস 50% ক্ষেত্রে কোনো সিমটম অ্যাসিমটোমেটিক, রোগী ভাবছে যে আমি তো খুব ভালো আছি। আমাদের অনেক সময় আসে যে এটা কেন আসে নাই, ওই যে ডাক্তার আমার তো কোনো সমস্যা হচ্ছে না। তাহলে এই রোগীকেও কিন্তু তাকে সচেতন হতে হবে, তাকে কিন্তু মাঝে মাঝে টেস্ট করার জন্য তাকে টেস্ট করতে হবে, আমাদের কাছে আসতে হবে। তাহলে রোগীর সহযোগিতা দরকার, ডাক্তারের সহযোগিতা দরকার, একটা এফিশিয়েন্ট স্বাস্থ্য ব্যবস্থার দরকার আছে। আমাদের সমাজের দায়িত্ব আছে আমাদের সবার,
আমাদের সরকারের কিছু পলিসি এখানে দরকার এবং সর্বোপরি আমি বলবো যে মিডিয়া আপনাদের কিন্তু এখানে দায়িত্ব আছে। আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে কিন্তু এই ডায়াবেটিস সেবাটাকে আমরা সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো। অনেক ধন্যবাদ ডক্টর ইকবাল মুনির। আমার হাতে আরও সামান্য সময় আছে, আপনার কিছু এখানে অ্যাড করার আছে কিনা? যে আলোচনাটি আমরা করলাম তার সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে আপনার কিছু বলার আছে কিনা এর বাইরে? আমি একটা জিনিস যেটা বিভিন্ন রিসার্চ পাবলিকেশনে এসেছে এবং আমি খুব সারপ্রাইজড হই এটা দেখে, যে আসলে এই সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, এখানে ডায়াবেটিসের প্রিভ্যালেন্স যেমন অলমোস্ট সেম টু আমেরিকা অথবা বেশি, যেটাই হোক না কেন, বাট একটা অ্যালার্মিং আরেকটা বিষয় আমি দেখি, সেটা হচ্ছে যে পপুলেশন ইজ ইয়াঙ্গার। আমেরিকায় যদি আপনি দেখেন, মোস্ট অফ দ্য দেশে, যে as people get older, more and more people get diabetes. কিন্তু বাংলাদেশে এবং সাউথ ইস্ট এশিয়ার একটা ট্রেন্ড হচ্ছে যে ইয়াঙ্গার পিপল, এবং আরেকটা বিষয় হলো যে দে আর নট অবিস। আমেরিকাতে হলো যে ইট গোজ হ্যান্ড টু হ্যান্ড, ডায়াবেটিস হচ্ছে অবিস পিপলদের হচ্ছে, যাদের স্বাস্থ্য, যারা ওজন বেশি। কিন্তু বাংলাদেশের পপুলেশন এবং সাউথ ইস্ট এশিয়ার পপুলেশনের মধ্যে এই একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, এবং এটা রেজাল্ট হচ্ছে যেটা, যে তাদের কার্ডিওভাস্কুলার বার্ডেনটা অনেক বেশি। যদি ডায়াবেটিসটা এরকম 20s এবং 30s টাইপ 2 ডায়াবেটিস হয়, সেখান থেকে যে কমপ্লিকেশন গুলো হয় সেটা মাচ মোর কম্পেয়ার টু কারো যদি 50 বছরের ডায়াবেটিস ডায়াগনোসড হয় বা ডেভেলপ করে। তো আমি শুধু এই কথাটা বলতে চাচ্ছি যে দিস ইজ অ্যান এক্সট্রা ফ্যাক্টর ফর সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি ইনক্লুডিং বাংলাদেশ, এবং সেই জন্য এই জিনিসটাকে মাথায় রেখে এই টপিকটাকে অ্যাড্রেস করা দরকার। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি ডক্টর মোস্তফা জামান, যদি খুব 30 সেকেন্ডের মধ্যে আর কিছু আপনার অ্যাড করার আছে কিনা পলিসি লেভেল থেকে? ওকে, আমরা জেনেটিক্যালি প্রিডিসপোজ, যেটা মনীষ সাহেব বলেছেন, সাউথ এশিয়ানরা, এবং আমরা বয়স যখন অ্যাডজাস্ট করে বলি, আমাদের এলাকায় অন্যান্য এলাকা থেকে ডায়াবেটিসের প্রাদুর্ভাব বেশি, এটা সমান নয়, বেশি। এবং এই বেশি হওয়ার পিছনে সম্ভবত জিন কাজ করে। আনফরচুনেটলি আমাদের এই সাউথ এশিয়ান বললেও ইন্ডিয়া, নেপাল, তাদের তুলনায় আমাদের আরো বেশি। তাহলে আমাদেরকে মূলত ফুড ডাইভার্সিফিকেশন, একমাত্র ভাতের উপর নয়, শাকসবজি বাড়াতে হবে খাওয়ার। আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো প্রয়োজন। অর্থাৎ আমি যদি একটু ইন্টারপ্রেট করি, অর্থাৎ আমাদের প্রিভেন্টিভ সাইডে, এবং আপনি এর আগে পলিসি সাইডের কথা বলেছেন, এই বিষয়গুলোতে আমাদের একটু নজরদারি করতে হবে। অর্থাৎ কেবলমাত্র চিকিৎসা নয়, চিকিৎসার রোগটি যেন না হয় সেই বিষয়ে আমাদের কিছু কার্যকর ব্যবস্থা নিতে হবে। আমাদের সময় একদম শেষ হয়ে এসেছে, এই জন্য দুঃখ প্রকাশ করছি, না হলে আরও হয়তো এই বিষয়টা নিয়ে কথা বলা যেত। দর্শক, আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা পৌঁছে গিয়েছি। আমাদের আলোচনা থেকে কিছু বিষয় উঠে এসেছে, তার মধ্যে আমাদের হেলথ সিস্টেমস স্ট্রেংথেনিংয়ের কথা বলা হয়েছে, যে যেখানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় যেখানে এখনো সংক্রামক ব্যাধিগুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, অথচ আমাদের চোখের আড়ালে কিন্তু ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধি ক্রমান্বয়ে আমাদের সমাজে বিস্তার লাভ করছে। সেটার জন্য আমার স্বাস্থ্য ব্যবস্থাকে, আমাদের যেই যারা চিকিৎসার শিক্ষা নিচ্ছেন সেই শিক্ষার কারিকুলামে এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করার প্রয়োজন আছে। সেই সাথে আমাদের এখানে যারা উপস্থিত আছেন তারা কিন্তু রোগীদের সচেতনতার কথা বলেছেন, সেই বিষয়টিকেও যেন আমরা ভুলে না যাই। আমরা একটু ডায়াবেটিস মুক্ত, ডায়াবেটিসের প্রিভ্যালেন্স কম আছে, এরকম একটি সুন্দর সমাজ আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে বাংলাদেশে। এরকম একটি সমাজের প্রত্যাশায় আমাদের আজকের আলোচনা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।